আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমাদের পিত্তথলিতে পাথর হলে কি কি লক্ষণ আমাদের শরীরে দেখা দেয় এবং এই লক্ষণগুলো থাকলে আমরা আসলে কিভাবে বুঝবো যে আমাদের গলস্টোন হয়েছে বা পিত্তথলিতে পাথর হয়েছে, এই বিষয়ে একটি স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং আজকের ভিডিওতে চেষ্টা করব যে প্রত্যেকটা কারণের পিছনের ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ কারণের পিছনে, সিমটমের পিছনে যে কারণটা আছে সেই কারণটা তুলে ধরার। সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বিশ্বাস করি যে আপনাদের যে গলব্লাডার রিলেটেড যে সিমটমগুলো আপনাদের শরীরে যদি দেখা দেয়, তাহলে এটা কেন দেখা দিচ্ছে বা আসলে এটা গলব্লাডার রিলেটেড সিমটম কিনা সেই সম্পর্কে বুঝতে পারবেন। তো চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে যাই। তো গলব্লাডারে যদি পাথর হয় বা গলব্লাডার যদি ডিসফাংশন করে, সঠিকভাবে কাজ না করে, তাহলে প্রথম যে সিমটমটা অনেকের মধ্যে দেখা দেয় সেটা হচ্ছে নশিয়া অ্যান্ড ভমিটিং, অর্থাৎ বমি বমি ভাব হয় এবং অনেকের বমি হয়ে যায়। তো এটার কারণ হচ্ছে যে কোনো লিভার এবং গলব্লাডার তো ওতপ্রোতভাবে জড়িত। লিভার পিত্ত তৈরি করে এবং গলব্লাডারে সেই পিত্তটা স্টোর থাকে। তো এই পিত্ত প্রবাহটা যদি বাধাগ্রস্ত হয়, সেটা স্টোনের কারণে হোক, অথবা পিত্তের প্রবাহটা যদি স্লো হয়ে যায়, স্লাগিশ হয়ে যায় সেই কারণে হোক, অথবা লিভারের মধ্যে ছোটো ছোটো যদি মাইক্রো স্টোন তৈরি হয়, ছোটো ছোটো স্টোন তৈরি হয়, যেটা অনেক সময় আল্ট্রাসাউন্ডে দেখা যায় না, সেই স্টোনের কারণে হোক, তো যে কারণেই হোক, তো এই প্রবাহটা যদি বাধাগ্রস্ত হয় তাহলে আমাদের পিত্তথলির ফাংশন ঠিকমতো করে না, পিত্তের প্রবাহটা বা ঠিকমতো রিলিজ হয় না, যে কারণে এখানে যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট আছে, ডিউডেনাম, জেজুনাম, এখানকার এনভায়রনমেন্ট নষ্ট হয়ে যায়। তো এটার টোটাল এনভায়রনমেন্টটা কিন্তু একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত, যে কারণে পেশেন্টরা নশিয়া, ভমিটিং এই জাতীয় সমস্যাগুলোতে আক্রান্ত হয়। সুতরাং কারোর যদি কনস্ট্যান্ট নশিয়া, ভমিটিং থাকে, তারা অবশ্যই লিভার এবং গলব্লাডারটা চেক করে নিতে হবে আর কি। তারপরে যে কারণটি, সিমটমটি বলছি, সেটা হচ্ছে অনেকের পায়খানাতে তেল যায়, ফ্যাটি পায়খানা হয় বা গ্রিজের মতো পায়খানা আসে। তো এটার কারণ হচ্ছে যদি আমাদের পর্যাপ্ত বাইল যদি রিলিজ না হয়, তাহলে কি হবে? তাহলে হচ্ছে আমাদের এই খাবারের সাথে যে ফ্যাটগুলো গ্রহণ করি বা ফ্যাটি ফুড যদি গ্রহণ করি, তাহলে সেটাকে ছোটো ছোটো পার্টিকলে ভাঙতে পারে না, কারণ পিত্তের কাজই হচ্ছে সাবানের মতো। পিত্ত হচ্ছে ফ্যাটগুলোকে ভেঙে ফেলে। সুতরাং ফ্যাটগুলোকে যদি না ভাঙতে পারে, তাহলে সেটা আনডাইজেস্টেড অবস্থায় আমার টয়লেটের সাথে চলে আসে এবং আমাদের টয়লেটটা তেলে টয়লেট হয় বা পায়খানার পরে টয়লেটটা ভাসে এবং আমাদের গ্রিজের মতো তৈলাক্ত স্টুল হয়, পায়খানা হয়। এরপরে যে সিমটমটি বলবো সেটা হচ্ছে অনেকের আমাদের দুই কাঁধের মাঝখানের পিঠে মাঝখানে ব্যথা করে, অথবা ডান কাঁধের নিচের দিকে ব্যথা করে। তো এটাও অনেকটা লিভার এবং গলব্লাডারের সমস্যাতে অনেকের দেখা দেয় এবং এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ সিমটম। কারণ হচ্ছে এই গলব্লাডার এবং লিভার যেই নার্ভ থেকে সাপ্লাই পায়, একই নার্ভ থেকে নার্ভের আরেকটা অংশ এই পিঠের মাসেল এবং এই ডান যে স্ক্যাপুলার যে নিচে যে বিনীতের যে মাসেলটা আছে, সেটা একই নার্ভ দ্বারা ইনারভেটেড হয়। যে কারণে গলব্লাডার এবং লিভার যদি ইনফ্লাম হয় বা পাথর দ্বারা অবস্ট্রাক্টেড হয়, তাহলে এখানকার পেইনটা আমার ডান কাঁধের পিছনে এবং দুই কাঁধের মাঝখানে আমরা ফিল করি। সুতরাং এখানে যদি কনস্ট্যান্ট পেইন থাকে বা ফ্যাটি ফুড খাওয়ার পরে যদি এখানে ব্যথা হয়, তাহলে আমাদেরকে অবশ্যই দেরি না করে লিভার এবং গলব্লাডার চেক করে নিতে হবে। এরপরে আমাদের অনেকের অ্যাবডোমিনাল পেইন বা সিভিয়ার পেটে ব্যথা হয় অনেক সময়। তো এটা কেন হয়? যদি আমাদের লিভার এবং গলব্লাডার ইনফ্ল্যামড হয়, প্রদাহ হয়, তো প্রদাহ হলে এখানে ডিস্টেন্টেড হয়, গলব্লাডারটা বড় হয়ে যায়, ফুলে যায়, সোয়েলিং হয় এবং এটা একটা প্রেশার ইফেক্ট তৈরি করে এবং এই টোটাল অ্যাবডোমিনাল এরিয়াতে পেইন হয়, কারণ ওখানে প্রত্যেকটা জায়গায় নার্ভ সাপ্লাই আছে। তো একটার সাথে একটা রিলেটেড পেইন হয় এবং ডান যে বক্ষবন্ধনী খাঁচা আছে সেখানে ব্যথা করে, ইভেন বাম পাশেও ব্যথা করে। তো এই রিজনটাতে যদি ডিসকমফোর্ট, পেইন ফিল করে, তাহলেও আমাদেরকে গলব্লাডার এবং লিভারের ফাংশন ঠিক আছে কিনা দেখে নিতে হবে। অনেক সময় আমাদের দীর্ঘদিনে ধরে গ্যাসের সমস্যা, আমরা যারা আক্রান্ত, বা গ্যাস ভালো হচ্ছে না বা যাই খাচ্ছি তাতেই গ্যাস হয়ে যাচ্ছে। তো সেটার একটা অন্যতম কারণ হচ্ছে লিভার থেকে ঠিকমতো পিত্তের প্রবাহ হচ্ছে না, বা গল স্টোন হচ্ছে, বা গলব্লাডারের মধ্যে স্লাগিশ হয়ে আছে। একটা জিনিস আসলে বুঝতে হবে যে গলব্লাডারের স্টোন একটা জিনিস যেটা দীর্ঘদিন সমস্যা থাকার পরে স্টোনটা হয়, কিন্তু স্টোন হওয়ার আগে কিন্তু অনেকগুলো ফেজ পার হয়ে আসতে হয়। তো স্টোন পার হয়ে আসার, আমি জাস্ট একটা উদাহরণ দিই সহজভাবে, যে একটা নদী বা খালের মধ্যে যদি পানির প্রবাহটা যদি স্বাভাবিক থাকে, তাহলে সেখানে কিন্তু চর পড়ে না বা সেখানে কিন্তু সেডিমেন্ট বেশি পড়বে না যদি প্রবাহিত পানি থাকে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে,
যদি আমাদের মানে গলব্লাডার লিভার থেকে তো পিত্তের প্রবাহটা হচ্ছে, যদি সেটা সুন্দর পাইপ দিয়ে যদি ঠিকমতো প্রবাহিত হয়ে আমাদের ইন্টেস্টাইনে চলে আসে ডিউরেনামে, তাহলে কিন্তু এই এন্টারহেপাটিক সার্কুলেশনটা চালু থাকে এবং এখানে সমস্যা হয় না। কিন্তু যদি কোনো কারণে বাধাগ্রস্ত হয়, হয়তো এটা লিভারের প্রবলেম, লিভার ঠিকমতো মেটাবলাইজ করতে পারছে না বা প্রোডাকশন করতে পারছে না বাইল, অথবা গল ব্লাডারে ঠিকমতো পাম্পিং ক্যাপাসিটি নষ্ট হয়ে গেছে, বা যেই সিস্টিক ডাক্ট বা হেপাটিক ডাক্ট দিয়ে নেমে আসছে সেটা ঠিকমতো পাম্প করতে পারছে না বা প্রবাহিত হতে পারছে না, তো এই রিজিয়নগুলোতে সমস্যা হলে তখন এটা কি হয়, বাইল প্রবাহটা কমে যায়। তো বাইল প্রবাহ কমে গেলে বাইলের একটা অন্যতম কাজ হচ্ছে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেওয়া, অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে। তো বাইল কমে গেলে ইভেনচুয়ালি আমাদের স্মল ইন্টেস্টাইনে যেখানে ব্যাকটেরিয়া খুব কম থাকে সেখানে ব্যাকটেরিয়া অতিরিক্ত চলে আসে, খাবারগুলোকে ফার্মেন্টেড করে প্রচুর গ্যাস তৈরি করে এবং সেটা আমাদের বুকে চাপ দেয়। হ্যাঁ, অনেক সময় এত বেশি গ্যাস হয় আমরা মনে করি যেটা হার্টের পেইন মনে হয়। হ্যাঁ, বা গ্যাসগুলো বিভিন্ন জায়গায় মুভ করে, যাই খাই পেটটা মনে ভার হয়ে থাকে। তো এরকম একটা অবস্থা। তো এই ধরনের সিমটম যদি লম্বা সময় থাকে, অবশ্যই আমাদেরকে মানে এই লিভার এবং গলব্লাডারের ইস্যু আছে কি না চেক করে নিতে হবে। আরেকটা সিমটম আমাদের গলব্লাডারের সমস্যাগুলো দেখা দেয়, সেটা হচ্ছে স্কিন ইচিং, অর্থাৎ এটাকে মেডিকেল ভাষায় বলা হয় প্রুরিটাস, মানে গায়ে অতিরিক্ত চুলকানি, হ্যাঁ, ইচিং, অ্যালার্জির মতো হয়। তো এটা কেন হয়? গলব্লাডারে যদি অবস্ট্রাকশন হয়, হ্যাঁ, পিত্তথলিতে যদি সমস্যা হয় বা পিত্তনালীতে যদি অবস্ট্রাকশন বা প্রতিবন্ধকতা তৈরি হয় তাহলে, অথবা বাইল ক্যানালিকুলিতে যদি অবস্ট্রাকশন হয় তাহলে একটা ইম্পর্টেন্ট কম্পাউন্ড যেটা হচ্ছে অটোটক্সিন এবং লাইসোফসফেটিডিক অ্যাসিড, এই দুইটা ব্লাডে বৃদ্ধি পায় এবং এই দুইটা যখন স্কিনে চলে আসে ব্লাডের মাধ্যমে তখন এটা স্কিন ইরিটেশন করে, ইচিং করে। এরপরে যে সিমটমটা সেটা হচ্ছে জন্ডিস বা ইয়েলো ডিসকালারেশন। যদিও এটা ডিরেক্ট গলব্লাডারের সাথে সম্পর্কিত না, এটা লিভারের ফাংশনের সাথে সম্পর্কিত, কিন্তু আমরা লিভার গলব্লাডারকে খুব আলাদা করার সুযোগ নাই, কারণ এই দুইটার ওতপ্রোতভাবে জড়িত, এটার ফাংশন এবং এটার একটার পরিপূরক। সুতরাং লিভারের ইস্যু যদি তৈরি হয়, ইভেন গলব্লাডারের ইস্যু থেকেও লিভার ইস্যু তৈরি হতে পারে। তো সেখানে লিভার কিন্তু বিলিরুবিনকে মেটাবলিজম করে। বিলিরুবিনটা যদি ঠিকমতো মেটাবলিজম না হয়, বিলিরুবিনটাই হোয়াইট পিগমেন্ট কালার, এটা যদি ঠিকমতো লিভার না ভাঙতে পারে বা ঠিকমতো এক্সট্রিট করতে না পারে তাহলে এটা ব্লাডে মিশে যায়। ব্লাডে মিশে গেলে আমাদের জন্ডিসের মতো সিমটম দেখা দেয়, অর্থাৎ জন্ডিস হয়, চোখের সাদা অংশ হলুদ হয়ে যায়, হাতের তালু, পায়ের তালু, তারপরে শরীর হলুদ হয়ে আসে। তো এবং ব্লাডে টেস্ট করলে আমরা দেখি যে সেরাম বিলিরুবিন অনেক বেশি। তো এটার অন্যতম কারণ লিভার এবং গলব্লাডারের প্রবলেম, এবং অবশ্যই আপনি চিকিৎসকের সাথে পরামর্শ করে এই সমস্যাটাকে আইডেন্টিফাই করতে হবে। অনেক সময় গলব্লাডার এবং লিভারের সমস্যা হলে বা গলস্টোন হলে আমাদের অনেকের মাথা ব্যথা বা মাইগ্রেনের সমস্যা হয়। এটার মেকানিজম কি, কেন এই মাথা ব্যথা বা এটার সাথে সম্পর্ক কী? তো এটা দেখা যাচ্ছে যে গলব্লাডার যদি কনজেস্টেড হয় তাহলে এটা আমাদের মানে বডিতে একটা স্ট্রেস তৈরি করে, ডেফিনেটলি স্ট্রেস তৈরি করে, পিত্ত খুব স্ট্রেস তৈরি করে যদি পিত্তের প্রবাহ স্বাভাবিক না থাকে, এবং এটার ফলশ্রুতিতে আমাদের গাটে মানে আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে ইনফ্লামেশন হয়, এবং ইনফ্লামেশন হলে এটা রিফ্লেকশনে আমাদের ব্রেনে, মানে আমাদের যে মস্তিষ্কের খুলি যেটা, হ্যাঁ, ব্রেন এবং স্কাল, ওখানে ব্লাড সাপ্লাই অনেক বেশি হয় এবং ব্রেনটা তখন ইনফ্ল্যামড হয়ে যায় এবং এটা কনজেস্টেড হয়ে যায় ব্লাড সাপ্লাই বেশি হওয়ার কারণে, এবং তখন হেডেক, মাথা ব্যথা হয়, মাইগ্রেন টাইপের হেডেক হয়। তো এই জাতীয় সমস্যাগুলো থাকলে আমাদের শুধু মাথা বা এটার পিছিয়ে চিন্তা না করে আমাদের পিত্ত বা লিভার ঠিক আছে কিনা, ফাংশন ঠিক আছে কিনা সেটা চেক করে নিতে হবে। এরপর অনেকে আমরা দীর্ঘদিন কনস্টিপেশনে আক্রান্ত হই যদি গলব্লাডার এবং লিভার ঠিকমতো কাজ না করে বা পিত্তে পাথর থাকে। কারণ পিত্তে পাথর থাকলে বা গলব্লাডার ঠিকমতো ফাংশন না করলে যেটা হয় সেটা হচ্ছে ঠিকমতো বাইল রিলিজ হয় না। বাইল ফ্লো না হলে কি হয়, বাইল আমাদের কি করে, ইন্টেস্টাইনের গতিটা বাড়ায়। তো গতিটা স্লো হয়ে যায় এবং পায়খানাগুলো জমে থাকে, ঠিক আছে, জমে থাকলে এটা কনস্টিপেশন হয়, এবং এই কনস্টিপেশন আবার দীর্ঘদিন থাকলে এটা রিফ্লেকশনে আবার বডি কিছু কিছু সময় আবার ডায়রিয়াও হয়। তাহলে এই যে বাওয়েল হ্যাবিটটা অল্টার হয়ে যাওয়া, কনস্টিপেশনটাই মেনলি বেশি হয়, কিন্তু অনেক সময় কনস্টিপেশন থাকতে থাকতে হঠাৎ করে ডায়রিয়া হয়। তো এই দুইটা সিমটমকেই মাথায় রাখতে হবে যে যদি এরকম সমস্যা থাকে তাহলে আমাদের লিভার এবং গলব্লাডারের ইস্যু ঠিক করে নিতে হবে। এরপরে যে লক্ষণটি অনেক সময় দেখা যায় সেটা হচ্ছে পায়খানাটা ফ্যাকাশে হয়ে যায়। হ্যাঁ, পায়খানার যে রঙটা এটা হচ্ছে হলুদ থাকবে, ঠিক আছে, ফর্ম থাকবে, কিন্তু এটা যদি পেল হয়ে যায়, সাদাটে হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়, গ্রে কালারে হয়ে যায়, তাহলে কী করতে হবে, তাহলে আমাদের বুঝতে হবে যে এখানে ঠিকমতো পিত্ত রিলিজ হচ্ছে না। তো অবস্ট্রাকশন কারণে পিত্ত রিলিজ হয় না, বন্ধ হয়ে যায়, অথবা পিত্ত তৈরি হচ্ছে না, কম তৈরি হচ্ছে। তো এইটা একটা অন্যতম কারণ। তো অবশ্যই এই পায়খানার রং যদি এরকম ফ্যাকাশে হয়ে যায়, গ্রে কালার হয়ে যায়, তাহলে অবশ্যই আমাদের লিভার এবং গলব্লাডার ঠিক আছে কিনা দেখে নিতে হবে। এরপর আমরা যে সিমটমটি আমরা বলবো সেটা হচ্ছে সেক্সুয়াল ডিসফাংশন, অর্থাৎ আমাদের সেক্সুয়াল ডিসফাংশন এবং হরমোনজনিত যে সেক্সুয়াল এরিয়াগুলো আছে, রিপ্রোডাক্টিভ এরিয়াগুলো, মেল এবং ফিমেল দুজনেরই, তাদের হরমোনাল ফাংশনগুলো
হ্যাম্পিয়ার হয়। এটা কেন হয়? কারণ গলব্লাডারের সাথে লিভারের সম্পর্ক আছে। যদি গলব্লাডারে স্ট্যাগনেন্ট হয়ে যায় বাইলগুলো, তাহলে এটা ব্যাকফ্লোতে লিভারের উপরে চাপ তৈরি করে, আবার লিভারে ইস্যু হলে গলব্লাডারে আসে। তো দুইটাই ওতপ্রোতভাবে জড়িত। অনেক সময় দেখা যাচ্ছে লিভারে আমাদের কি হয়, আমাদের এই যে হরমোনগুলো, ঠিক আছে, এই হরমোনগুলো আমাদের লিভারে হচ্ছে এটা ব্যালেন্স তৈরি করে এবং এটা মেটাবলিজম করে সেক্স হরমোনগুলো, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন। সুতরাং এখানে যদি আমাদের গলব্লাডারের বাইল যদি ফ্লো ঠিক মতো না হয়, স্লাগিশ হয়, হ্যাঁ, তাহলে আমাদের এই হরমোনগুলো ইমব্যালেন্স হয় এবং ইমব্যালেন্স হলে আমাদের মহিলাদের ক্ষেত্রে যদি ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের ব্যালেন্স ঠিক না থাকে তাহলে মাসিক এলোমেলো হয়ে যায়, পিসিওএসের মতো সিমটম হয়, পেইনফুল মাসিক হয়। আর পুরুষের ক্ষেত্রে টেস্টোস্টেরনটা কমে যায়, ঠিক আছে। তো এই সমস্যাগুলো আমাদের দেখা যায়। সুতরাং লিভার এবং গলব্লাডারও এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেক সময় আমাদের খাবার পর মুখে তিতা ওঠে, তো সেটার একটা কারণ হচ্ছে বাইল রিগার্জিটেট করে, হ্যাঁ, বাইলগুলো আমাদের রিলিজ হয়ে ইসোফেগাস দিয়ে মুখে চলে আসে। তো অনেক সময় তিতা লাগে কারণ বাইল খুব তিতা, ঠিক আছে। তো এটা বাইল রিগার্জিটেশন আছে কিনা এটা আমাদের দেখে নিতে হবে। এরপরে সিমটমটা হচ্ছে হাইপোথাইরয়েড লাইক সিমটম। হাইপোথাইরয়েডের খুব গুরুত্বপূর্ণ সিমটম দেখা যায়, কারণ লিভার ঠিকমতো যদি কাজ না করে তাহলে আমাদের থাইরয়েড হরমোন অ্যাক্টিভেট হতে পারে না, কারণ থাইরয়েড হরমোন অ্যাক্টিভেট করার জন্য লিভার খুব গুরুত্বপূর্ণ, অ্যাক্টিভ T3 যেটা। তো থাইরয়েড লিভার যদি গলব্লাডার যদি প্রবলেম থাকে তাহলে হরমোন ঠিকমতো অ্যাক্টিভেট হয় না এবং রোগীরা হাইপোথাইরয়েডের সিমটমে ভুগে। অর্থাৎ হাইপোথাইরয়েড নিয়ে অনেকগুলো ভিডিও করেছে, এটা দেখে নেবেন। তো সংক্ষেপে বললে হাইপোথাইরয়েড হলে শরীর ভারী হয়ে যায়, পায়ে পানি আসে, কোনো কিছু মনোযোগ দিতে সমস্যা হয়, মেমোরি কমে যায়, ক্লান্তি লাগে, হ্যাঁ, ফ্যাটিক লাগে, বিষণ্ণতা লাগে এবং শরীর দুর্বল লাগে, শীত লাগে, অনেকগুলো সিমটমগুলো দেখা যায়, পায়খানা কষা হয়ে যায়। তো এই সিমটমগুলো কনস্ট্যান্টলি থাকলে থাইরয়েডে টেস্ট করতে হবে এবং থাইরয়েডের সমস্যা থাকলে লিভার এবং গলব্লাডারকেও ক্লিন করে নিতে হয়। অনেকের আমাদের ক্ষুধা মন্দা দেখা দেয়, অল্প খেলেই পেটটা ভারী হয়ে থাকে। তো এটাও হয় বাইল ফ্লো যদি কমে যায় তাহলে আমাদের পেরিস্টালটিক অ্যাক্টিভিটি কমে যায় এবং কনস্ট্যান্ট একটা ফুলনেস, পেটের মধ্যে একটা মানে ভার বোধ থাকে এবং ক্ষুধা নষ্ট হয়ে যায়। এটা একটা ইম্পর্টেন্ট সিমটম। এছাড়া লিভার এবং গলব্লাডারে যদি বাইল প্রোডাকশন ঠিকমতো না হয় বা পিত্তথলি পাথর হলে, বাইল প্রোডাকশন ডিস্টার্ব হলে তখন কি হয়, আমাদের অনেক সময় ফ্যাট অ্যাবজর্পশন কমে যায়। ফ্যাট অ্যাবজর্পশন কমে গেলে আলটিমেটলি ফ্যাটি অ্যাসিড শরীরে প্রবেশ করে না। আবার ফ্যাট সলেবল যে ভিটামিন A, D, E, K, হ্যাঁ, এগুলো শরীরে গ্রহণ করতে পারে না, কারণ এই ভিটামিনগুলো অ্যাবজর্ব করতে গেলে মানে বাইলের প্রয়োজন আছে। সুতরাং বাইলের যদি ঠিকমতো রিলিজ না হয় পিত্ত, তাহলে ভিটামিনগুলো শরীরে প্রবেশ করে না, ফ্যাটি অ্যাসিডও শরীরে ঢুকে না। এবং এগুলো আমরা জানি যে আমাদের হাতের নখ, চুলের যে সিল্কি ভাব বা চুলের যে সুস্বাস্থ্য, স্কিনের ত্বকের যে সুস্বাস্থ্য, এগুলো মেনটেন করতে এই ভিটামিন এবং এই ফ্যাটগুলো প্রয়োজন, ফ্যাটি অ্যাসিড। সুতরাং এদের অভাবে চুল রুক্ষ হয়ে যায়, স্কিনগুলো রাফ হয়ে যায়, নখগুলো ভেঙে যায়, এই সমস্যাগুলো দেখা দেয়। আমাদের পিত্তথলি এবং সমস্যা হলে বা লিভারের সমস্যা হলে অনেক সময় কেমিক্যাল সেন্সিটিভিটি হয়, কারণ আমরা জানি যে আমাদের লিভার হচ্ছে লার্জেস্ট মেটাবলিক অর্গান, অর্থাৎ আমাদের শরীরে বিভিন্ন সময় বিভিন্ন কেমিক্যাল আমরা এনভায়রনমেন্টের মাধ্যমে, খাবারের মাধ্যমে, পানির মাধ্যমে গ্রহণ করতেছি। তো এইটা ব্রেকডাউন করে ফেজ 1, ফেজ 2 এনজাইম আছে লিভারে, সেটা এটাকে ব্রেকডাউন করে ইনঅ্যাক্টিভ করে বডি থেকে বের করে দেয়। কিন্তু লিভার এবং গলব্লাডার যদি কনজেস্টেড থাকে এবং যদি ঠিকমতো ফাংশন না করতে পারে তাহলে কি হয়, এগুলো ব্রেকডাউন না হয়ে ব্লাডে বেশি চলে আসে এবং এটা ইচিং হয়, অ্যালার্জিক রিয়াকশন হয়, এই সমস্যাগুলো দেখা দেয়। অনেক সময় আমরা অনেক ওয়েট রিডাকশনের জন্য চেষ্টা করি, ওজন কমানোর জন্য, কিন্তু আমরা অনেক সময় ব্যর্থ হই। কারণ আমরা যদি লিভার এবং গলব্লাডার যদি আমরা ঠিক না করি বা তাদের ফাংশন যদি সমস্যা থাকে তাহলে কি হয়, পিত্তের প্রবাহটা যদি কম থাকে তাহলে আমরা ফ্যাটি অ্যাসিড শরীরে ঠিকমতো অ্যাবজর্ব হবে না ফ্যাট থেকে। তো ফ্যাট যদি আমার শরীরে না হয় তাহলে ক্যালোরি আমরা ফ্যাট থেকে পাচ্ছি না। তো না পেলে আমাদের সুগার থেকে বেশি ক্যালোরি বডিকে নিতে হচ্ছে, অর্থাৎ সুগার হাঙ্গার বেড়ে যাচ্ছে, অর্থাৎ সুগার ইমব্যালেন্স হচ্ছে। এবং সুগার যদি ইমব্যালেন্স হয় বা সুগার যদি বেশি গ্রহণ করতে হয় তাহলে কিন্তু আমরা ওজন কমাতে পারবো না। সুতরাং ওজন কমাতে গেলে অবশ্যই আমাদের লিভার এবং গলব্লাডারকেও ট্রিটমেন্টের আওতায় আনতে হবে। এছাড়া গলব্লাডারের স্টোন থাকলে বা গলব্লাডারের স্লাগিশনেস বা বাইল ক্যানালিকুলি বা পিত্তের প্রবাহ যদি সমস্যা থাকে লিভার থেকে, লিভারে বাইল ক্যানালিকুলিতে, তাহলে যেটা হয় অনেক সময় স্কিন র্যাশ হয়, হ্যাঁ, চর্ম স্কিনে অনেক লাল লাল র্যাশ হয়। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যদি বাইল ফ্লো কমে যায় বা স্লাগিশ বাইল হয় বা মন্থর গতির বাইল যদি রিলিজ হতে থাকে, জমে থাকে, তাহলে আমাদের লিকি গাট সিনড্রোমগুলো দেখা যায়। এবং লিকি গাট হলে আমাদের গাটের যে ইন্টেস্টাইনের ওয়ালগুলো সেটা ড্যামেজ হতে থাকে এবং ড্যামেজ হলে ওখানে একটা ইম্পর্টেন্ট নিউরোপেপটাইড হচ্ছে সাবস্টেন্স পি, সেটা রিলিজ হয় এবং সাবস্টেন্স পিটা যখন ব্লাডে চলে আসে তখন সেটা স্কিন র্যাশ করে, এক্সিমা লাইক সিমটম করে, এই সমস্যাগুলো তৈরি করে। অনেকের আমাদের কনস্ট্যান্ট রানিং নোজ, আমরা অনেক অ্যালার্জি ওষুধ খাচ্ছি কিন্তু নাক দিয়ে পানি পড়া কমেই না, হ্যাঁ, নাক। তো এটার একটা অন্যতম গবেষণা দেখা গেছে যে বাইল সল্ট কমে গেলে এই রানিং নোজটা কনস্ট্যান্ট দেখা যায়। সুতরাং যদি পিত্তের ফাংশনটা আমরা ওকে করতে পারি, গলব্লাডার লিভারের ফাংশন, তাহলে এই রানিং নোজটা ইমপ্রুভ হয়ে যায়।
এরপরে একটা ইম্পর্টেন্ট সিমটম হচ্ছে আইলিওটিবিয়াল ব্যান্ড। আইলিওটিবিয়াল ব্যান্ড হচ্ছে আমাদের হিপ জয়েন্টের উপরে যে ইলিয়াক ক্রেস্ট আছে, এখান থেকে আমার ডান হাঁটুর পাশ পর্যন্ত ল্যাটারালি একটা ব্যান্ডের মাসেলের ব্যান্ড আছে, মাসেল এবং ফাশার ব্যান্ড আছে। ওখানে আমার গলব্লাডারের সমস্যা হলে ওখানে আমাদের পেইন হয়, ঠিক আছে। তো এটাকে বলা হয় ইলিওটিবিয়াল ব্যান্ড। কারো যদি এই রাইট থায়ের ব্যথা হয়, দীর্ঘদিন ব্যথাটা থাকে, তাহলে অবশ্যই গলব্লাডার এবং লিভারের ফাংশনটা চেক করে নিতে হবে। এছাড়া গলব্লাডার যদি ইনফেক্টেড হয়, ইনফেকশন দ্বারা আক্রান্ত হয় বা ইনফ্লামেশন ইনফেকশন হতে পারে বা কোনো জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে, তো সেক্ষেত্রে অনেক সময় গলব্লাডারটা পাস হয়, ফুলে যায়, প্রচুর ব্যথা করে, রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন অর্থাৎ লিভার এবং রাইট রিব কেজের এখানে ব্যথা করে এবং পেশেন্টের মধ্যে জ্বর ভাব আসে, ঠিক আছে, পেইন হয়। এবং এই ব্যথাগুলো কিন্তু আবার অন্যান্য রোগেও হতে পারে, হ্যাঁ, কিডনি স্টোনে হতে পারে, ইভেন হার্ট অ্যাটাকের সিমটম হিসেবেও এখানে এপিগ্যাস্ট্রিক পেইন হয় বা এই রিজনে ব্যথা হয়, এবং আমাদের হেপাটাইটিস লিভারের প্রদাহ হলে হয়। সুতরাং অবশ্যই এই জায়গায় এরকম ব্যথা হলে আমাদের চিকিৎসকের শরণাপন্ন হয়ে আসলে রিয়েল কজটা কী কারণে এই ব্যথাগুলো হচ্ছে সেগুলো জানতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি একটু লম্বা হলো যদিও ভিডিওটা, কিন্তু আমি চেষ্টা করেছি যে এই কারণগুলো, কিছু ইম্পর্ট্যান্ট সিমটমগুলো যে আমাদের শরীরে যদি দেখা দেয়, তাহলে এটার পিছনে যে গলব্লাডার এবং লিভারের ভূমিকা আছে বা পিত্তথলি পাথর হলে যে সমস্যাগুলো হয়, লক্ষণগুলো দেখা দেয়, সেটা আমাদের বোঝা, হ্যাঁ, কারণ এটা না বুঝলে কিন্তু আমরা আসলে প্রকৃত ট্রিটমেন্ট নিতে পারবো না। তো যাই হোক, কারো যদি এই ধরনের সিমটম থাকে, অবশ্যই এর ফুল ট্রিটমেন্ট আছে। তো হতাশ না হয়ে আপনারা চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং সঠিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং ভিডিওগুলো জনস্বার্থে আপনারা শেয়ার করুন, অনেকের এটা প্রয়োজন হবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।